শুধু দর্শক, আমি কবিতা দিলাওয়ার স্বাগত জানাচ্ছি কবিতার সাথে থেকে। আজ আমার অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছেন অ্যান্টনি পিয়ার্স গোমেজ। তাকে এই নর্দার্ন ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং ডিসি অত্র এলাকার সবার কাছে তিনি একটি পরিচিত নাম, অতি পরিচিত নাম। এবং আমার মনে হয় নাম বলে তার কাজের যে তিনি কি ধরনের কাজ করেন আমাদের সংগঠনের জন্য, কমিউনিটির জন্য, সেটাকে বিস্তারিতভাবে বলবার কোনো অবকাশ থাকে না। তবুও একটু না বললেই যে নয়, সেটুকুই বলছি। তিনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, লেখক, সম্পাদক এবং সামাজিক সংবাদদাতা এবং সমাজ উন্নয়ন কর্মী হিসেবে বিশেষ পরিচিত। বেশ 3 দশকেরও বেশি সময় ধরে সমাজ সেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং গত 1 দশক ধরে ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তার তিনি পায়োনিয়ার স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতিষ্ঠাতা হিসেবে শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ে বিশেষ ভূমিকা রেখে এসেছেন। আর আমরা তার আজকে তার বেড়ে ওঠা এবং কাজের অভিজ্ঞতা এবং এই যে আমাদের কমিউনিটিকে নিয়ে তিনি কি চিন্তা ভাবনা করছেন এবং কেন করছেন সেগুলো নিয়ে কথা বলবো। তো উম অ্যান্থনি পিয়ুষ গোমেজ, আপনাকে স্বাগত কবিতার সাথে। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনাদের সবাইকে নিয়েই ভালো থাকা এবং আপনারা যে কাজ করছেন সেগুলোকে তুলে ধরা তো আমার আর একটা কাজ। তো সেটাই আমি করছি। আপনি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন এবং ওয়াশিংটন মেট্রো এলাকায় আমরা যারা আছি, আমরা তো একটা পরিবারের মতো না? জি, সেই পরিবারের মতো থেকে আমরা অত্র এলাকায় যে কাজকর্ম করে যাচ্ছি, সবার সম্মিলিত প্রয়াস এটা এবং এটাই আনন্দের বিষয়। সেই আমাদের এই সৌহার্দ্যটা যেন টিকে থাকে, এটা একটা মানে বিশাল চাওয়া। হ্যাঁ, কারণ সেই আমরা সবাই মিলে একসাথে যেন কাজ করতে পারি আমাদের জন্য, সেটাই। সেটাই আমাদের কমিউনিটির জন্য। তো আপনার বিষয়ে কিছু জানতে চাই। আহ, কথা ছিল যে আমরা বইমেলা যখন চলছিল ঠিক সেই সময়টাতে আপনার সাথে আমি কথা বলবো আপনার লেখা বই নিয়ে এবং আপনার প্রকাশনা, আপনার একটা প্রকাশনা সংস্থাও আছে যেটা হ্যাঁ, স্বদেশ শৈলী। তো স্বদেশ শৈলী। হ্যাঁ। হ্যাঁ, আমরা না হয় আম, ওটা দিয়ে শুরু করি যে এবারে আপনার কি কি বই প্রকাশিত হয়েছে এবং কি কি কাজ করলেন আপনি এবার। আমাদের স্বদেশ শৈলী প্রকাশনার যাত্রা শুরু হয়েছে তাও তো ৮ বছরের মতো পার হয়ে গেল। হুম হুম এবং আমার মনে হয় ১২৫টিরও বেশি টাইটেল আমরা প্রকাশ করেছি হুম। বাংলাদেশের এবং প্রবাসের বিভিন্ন লেখকদের লেখা নিয়ে। আর আমাদের এটার মূল উদ্দেশ্যই ছিল মূলত প্রবাসের যে সমস্ত লেখক বাংলাদেশের সাথে সেই সম্পৃক্ততা নেই বা প্রকাশের সুযোগ পাচ্ছে না, তাদের জন্য একটা সেতুবন্ধন তৈরি করে দেয়া। অনেক প্রতিভা প্রবাসীও আছেন, অনেক ভালো, ভালো লেখক। তো তাদের সেই লেখাগুলোকে প্রকাশ করার একটা সুযোগ সৃষ্টি করে দেয়াটাই ছিল মূল উদ্দেশ্য। তো এবারও আমাদের বইমেলায় প্রায় ২৫টার মতো টাইটেল বেরিয়েছে এবং ভালো, ভালো কিছু বইও বেরিয়েছে যেটা পাঠক সমাদৃত হয়েছে এবং আমরা আশা করছি যে আগামীতেও বিশেষ করে প্রবাসীর যারা লেখক আছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাদের লেখাগুলোকে প্রকাশের সুযোগ করে দেওয়ার যে প্রয়াসটা আমাদের, এটা আমরা অব্যাহত রাখবো। তো খুব প্রশ্নটা খুব আমার মনে হয় প্রাসঙ্গিক। স্বদেশ শৈলী এই যে প্রকাশনা কাজটা করছে, আপনারা যে বইগুলো প্রকাশ করছেন, যারা বিশেষ করে প্রবাসী লেখক, আমরা যারা যারা এখানে আছেন, এখান থেকে লেখালেখি করছেন এবং যাদের লেখা ছাপা হচ্ছে, বই তো লিখছেন অনেকেই, লেখালেখি তো থেমে নেই, লেখা আছে। রাইট। কিন্তু বই আকারে যখন প্রকাশ হয়ে আসছে, তখন আপনাদের জন্য এটা কি আপনারা লাভজনক হচ্ছে? মানে বইকে আসলে মানুষ কিনে পড়ে? আহ, দুটো বিষয়, দুটো বিষয়ের উপরে আমি ভিন্নভাবে জাস্ট উল্লেখ করার চেষ্টা করছি। প্রথমত, বই পড়ে কিনা এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা পড়ে থাকি পত্র-পত্রিকা, সোশ্যাল মিডিয়াতে এবং এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের এখন বিশেষ করে বাংলাদেশের যে গ্রন্থমেলা বা বইমেলা, সেখানে প্রতি বছরই অসংখ্য বই প্রকাশ হয় এবং প্রকাশকের সংখ্যাও বেড়ে গেছে অনেক।
এবং সেই ক্ষেত্র থেকে পাঠকের সংখ্যা কতটুকু বেড়েছে সেটা না যতটুকু গুরুত্বপূর্ণ, তার চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ যে এই অসংখ্য প্রকাশকের মধ্য দিয়ে যে টাইটেলগুলো বাজারে আসছে বা আমাদের পাঠকদের কাছে পৌঁছে যাচ্ছে, সেগুলোর মান কতটুকু আমরা বজায় রাখতে পারছি। আমাদের স্বদেশ্বরীর পক্ষ থেকে আমাদের যে বিশেষ দৃষ্টিটা থাকে সেটা হচ্ছে গুণগত মান, বই যাতে ভালো বই আমরা প্রকাশ করতে পারি এবং লেখকদের বইগুলো যাতে আমরা পাঠকদের কাছে পৌঁছে দিতে পারি। বই পড়ার প্রতি আগ্রহ, এটা যেহেতু এখন আমাদের বৈশ্বিক পরিবেশটাই ভিন্ন। ডিজিটাল মাধ্যমে পুরো পরিবেশটাই পাল্টে গেছে। তো মানুষের বিনোদনের যে বিষয়গুলো, মানুষের যে শিক্ষার বিষয়গুলো, সেগুলো অনেকটা আমরা সেই দিক থেকে ওই ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম থেকে পেয়ে থাকি। এইজন্য হতে পারে যে আমাদের দেশে, বাংলাদেশেই শুধু নয়, এটা বিশ্বের বিভিন্ন দেশেও এই বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা, বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার যে সমস্যাটা, এটা রয়ে গেছে। এবং এটার জন্য হয়তোবা সরকারিভাবে বিভিন্ন আ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের দেশেও সেটা চেষ্টা চলছে। কিন্তু আমার মনে হয় যে প্রকাশকের দিক থেকে এবং সরকারিভাবে এই ২ এর সম্মিলনে এই প্রয়াসটাকে আরো জোরদার করা উচিত। যাতে করে আমরা পাঠকদের কাছে আরো বেশি করে পৌঁছাতে পারি বা বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ সৃষ্টি করতে পারি। আর দ্বিতীয় যে বিষয়টি যে লাভজনক হচ্ছে কিনা, আমরা মূলত এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি আমাদের লেখকদের, পাঠকদের সাথে সেতুবন্ধন তৈরি করার জন্য। এখানে লাভজনক কোনো প্রতিষ্ঠান হিসেবে আমরা এটাকে দেখিনি, এখনো দেখছি না, আগামীতেও হবে না। আমাদের এটা একটা সেবার মতো কাজ করে যাচ্ছি আমরা। কাজে এখানে লাভজনক বিষয়টি আমাদের জন্য অতটা মুখ্য নয়। খুব সুন্দর বললেন। একটি কথা, আম, এই এই বিষয়টি বারবার নাড়া দিচ্ছে, অনেকভাবে নাড়া দিচ্ছে। কারণ আমিও যেমন, আপনিও তেমন, আমরা আসলে আমাদের সমাজকে নিয়ে, আমাদের কমিউনিটিকে নিয়েই আমরা ব্যস্ত থাকি। এবং হ্যাঁ, এটাই আমাদের জীবন। এই আমরা দেশের বাইরে থেকেও এই কমিউনিটিটাই হচ্ছে আমাদের দেশের বাইরে এক টুকরো দেশ। হ্যাঁ, তো নানা কারণে, বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিটিতে অনেক বিভক্তি, মতবিরোধ, এবং আম, এই যে আম, আমাদের ভেতরে যে সৌহার্দ্যটা ছিল, সেটির মধ্যে এক ধরনের দেয়াল উঠছে। তো উম, এবং আপনাকে আমি যতটুকু দেখেছি, আপনি সবার সাথে আছেন। সবাই আপনাকে ডাকলে আপনি সেখানেই সাড়া দেন। তো জি। আমাদের জন্য কি এটা এত বেশি আম, কঠিন, এই যে সৌহার্দ্যটাকে ধরে রাখা, বা আমরা সৌহার্দ্যটাকে ধরে রাখার ক্ষেত্রে কি বিশেষ ভূমিকা পালন করতে পারি? আপনার মতামতটা আমি জানতে চাচ্ছি। সৌহার্দ্যের বিষয়টা যতটা কঠিন মনে হয় ততটা কঠিন নয় আসলে। এটার সবচাইতে বড় অন্তরায় হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের মননশীলতা। আমরা যদি উদার মানসিকতা নিয়ে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকি বা অন্যের মতামতের গুরুত্ব দিই, তাদেরকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করার মানসিকতা যদি আমরা বহন করি, তাহলে এই প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠাটা খুবই সহজ। আমরা সমাজে বাস করি, বিশেষ করে আমাদের এই প্রবাসের কথা যদি বলি, প্রবাসের মাটিতে আমাদের এক টুকরো বাংলাদেশ, বিভিন্ন জায়গায় আমাদের বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো একটা কমিউনিটিতে যদি আমরা একটা পরিবার হিসেবে নিজেদেরকে দেখতে না পারি বা আমাদের মননশীলতায় যদি সেটা না আসে, তাহলে পরে সেখানে একটা দেয়াল তৈরি হয়। এবং বিশেষ করে অন্যকে যখন আমরা সম্মান করি না বা তাদের মতামতের কোনো মূল্যায়ন করি না এবং নিজের এক্সপোজার অথবা নিজের স্বার্থটাকে, নিজের মতবাদটাকে যখন প্রতিষ্ঠা করার জন্য আমরা একটু বেশি করে আ নেমে পড়ি, তখন শুরু হয়ে যায় আমাদের মতবিরোধ এবং ধীরে, ধীরে আমাদের এই দেয়ালটা উঠতে থাকে। প্রবাসের মাটিতে আমাদের উচিত সামাজিক সংগঠনগুলো হোক, সামাজিক নেতৃবৃন্দ হোক, সমাজকর্মী হোক, সাংস্কৃতিক কর্মী হোক, মানবিক কর্মী হোক, সকলের একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করা উচিত। কারণ প্রবাসে আমাদের এই প্রজন্ম, আমরা যারা এসছি, হয়তো বিগত ৫০ বছরের ইতিহাস আমাদের প্রবাসী বাঙালিদের। একটি ইমিগ্র্যান্ট কমিউনিটির ইতিহাস ভিত্তিক যদি আমরা তথ্য দেখতে যাই, তাহলে 150 ইয়ার্স এর মতো সময় লেগে যায় একটি প্রবাসী সমাজের কোনো একটা দেশে পুরোপুরি স্থিতিশীল হতে। সেই ক্ষেত্র থেকে আমরা এখনো নবীন,
তবে পুরোপুরি নবীন নই। ৫০ বছর প্রায় পার হয়ে গেছে। তো আমাদের এখন সময় এই পরিবারটাকে আরো সংঘবদ্ধ করা এবং নিজেদের কমিউনিটির, আমাদের প্রবাসী বাঙালি কমিউনিটির উন্নয়নে, আমাদের বাঙালি কমিউনিটির কল্যাণে আমরা যে যেদিক থেকে পারি সহযোগিতার জন্য, সহভাগিতার জন্য যদি এগিয়ে আসি, তাহলে আমাদের এই প্রবাসী সমাজ অনেক উন্নত হবে। আর বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা তো আমাদের কাছ থেকেই শিখছে। তাদের গাইড করার দায়িত্ব আমাদের। পরিবার থেকে শুরু করে সামাজিক সংগঠন যেগুলো আছে সবার দায়িত্ব এটা। তো এখানে সেই প্রতিবন্ধকতা, মতপার্থক্যের জন্যে একে অন্যের সাথে সম্পর্ক নষ্ট করা বা সোশ্যাল মিডিয়াতে গিয়ে এগুলো নিয়ে আ ঘাটাঘাটি করা বা প্রকাশ করা, এগুলো রুচির বাইরে চলে যায়। এটা মানবিক দিক থেকে চিন্তা করতে হবে, সৌহার্দ্যের দিক থেকে চিন্তা করতে হবে। মানুষকে ভালো না বাসলে, সমাজকে ভালো না বাসলে সেখানে সমাজকর্ম হয় না। সমাজের উন্নয়ন হয় না একসঙ্গে যদি আমরা চলতে না পারি। এ- আপনার কথার সূত্র ধরেই আমার একটা কথা বারবার মনে আসছে। সেটি হচ্ছে যে কদিন আগে, আমি বিষয়টা বলতে চাচ্ছি না, হ্যাঁ, হ্যাঁ। খুব কিন্তু এটি নিয়ে খুব খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম ছিল একটা ঘটনা ঘটেছে। তখন মধ্যস্থতা করার জন্য, যদি আমাদের বাইরের যে অর্গানাইজেশন আছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন আছে এবং বিভিন্ন অর্গানাইজেশন আছে, কিন্তু মধ্যস্থতা করার জন্য যে একজন এগিয়ে আসবেন, এটাকে যে একটা সামাজিক প্রেক্ষাপটের দিক থেকে যে সমঝোতার মাধ্যমে যে এটাকে ধরে রাখবেন, সেই সেটার জন্য কাউকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, যেটা আগে হয়তো সম্ভব ছিল। এখন আহ, সেটি আর সম্ভব হচ্ছে না। তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের আসলে এখানটাতেও আমরা উম নেতৃত্বকে সম্মান করতে ভুলে যাচ্ছি, বা নেতৃত্ব তৈরি করতে ভুলে যাচ্ছি, বা আমরা চাচ্ছি না যে আমাদেরকে কেউ পথ দেখাক বা টেবিলে নিয়ে এসে বসাক? সেটাকে আমরা আসলে আমাদেরও নিজেদেরও কোনো উম আম, অভাব আছে বোঝার বা সহযোগিতার। খুব সুন্দর বলেছেন। এটা সত্যি কথা যে সমাজে বিভিন্ন সংগঠন রয়ে গেছে, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রয়ে গেছে। আমি যেটা বিশ্বাস করি যে যদি আমাদের সমাজে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়, সেটা সমাধানের জন্য আমাদের সমাজের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সবারই মূলত এগিয়ে আসা উচিত। কারণ একের সমস্যা যদি আমরা শুধু তার সমস্যা বলে ছেড়ে দিই, তাহলে আমরা সেই সামাজিক পরিবারটাকে গঠন করতে পারবো না। সেই সমস্যাটাকে যদি আমরা এড়িয়ে যাই, সেটা বাড়তে থাকবে, সেটা সমাজে ছড়িয়ে সমাজকে এফেক্ট করবে। তো আমরা যদি সেই মন মানসিকতা নিয়ে যদি কখনো কোনো সাংগঠনিক হোক, ব্যক্তিগত হোক, পারিবারিক হোক বা যেকোনো সামাজিক প্রেক্ষাপটে সমস্যার সৃষ্টি হয়, সেখানে আমাদের অত্র এলাকার ওয়াশিংটন মেট্রো এলাকায় যে সমস্ত সংগঠন রয়েছে, যে সমস্ত সাংগঠনিক নেতৃবৃন্দ রয়েছে, তাদের আমার মনে হয় যে আরো ভালো নেটওয়ার্কিং প্রয়োজন। একটা স্ট্রং প্ল্যাটফর্ম প্রয়োজন, যেখান থেকে যেকোনো সামাজিক সমস্যা সমাধানের জন্য আমরা যাতে সবসময় সক্রিয় এবং সচেষ্ট হই। আমরা যদি যারা নেতৃবৃন্দ তাদেরকে সমাজ ফলো করে, তাদের নেতৃত্বে, তাদের গাইডেন্সে আমাদের সমাজটা, সামাজিক কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রম এগুলো এগিয়ে চলে। সে সমাজ নেতা হবার চাইতে আমার কাছে যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে যতক্ষণ পর্যন্ত সমাজ এবং মানুষকে ভালোবাসা না যায়, সমাজের সেবক হওয়া না যায়, সমাজকর্মী হওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত সেই তথাকথিত নেতৃত্ব যাকে বলে সেই নেতা হয়ে লাভ নেই। মূলত সমাজকে সেবা করার মানসিকতা যদি আমাদের থাকে, তাহলে যে কোনো সাংগঠনিক সমস্যা হোক আমাদের সমাজে, মেট্রো এলাকায়, আমরা সবাই যাতে একসঙ্গে এগিয়ে আসি সেই সমস্যার সমাধানে হাত বাড়িয়ে, এটা একান্ত প্রয়োজন। আমরা যেন বলতে পারি গর্বের সাথে, ওয়াশিংটন মেট্রো এলাকায় আমরা ওয়াশিংটন পরিবার আছি প্রবাসী বাঙালিদের। খুবই হ্যাঁ, খুব দুঃখজনক হলেও সত্যি। আমার মনে হ্যাঁ, হয় এই- এই আমাদের এই সাম্যটাকে ধরে রাখতে পারছি না, একদম। একদমই পারছি না। আর আপনি তো অনেকদিন ধরে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আপনি প্রতিষ্ঠাতা বলতে গেলে। হ্যাঁ। তো এটা এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, আপনি কি করেন এটাতে, মানে আচ্ছা, এটা আপনার কাজটা কি? বলতে গেলে আমাকে অনেক পেছনে ফিরে যেতে হয়। আমি সেই হাই স্কুল জীবন থেকে
আমার লোকাল যে ইউথ ক্লাব ছিল তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাই। কিন্তু যখন কলেজে এসে আমি শুরু করি কলেজে, সেই সময়টাতে তারও আগে থেকে চলছিল স্বাধীনোত্তর সময়ের কথা যদি আমি উল্লেখ করি, আমাদের আর্থসামাজিক অবস্থাটা ভালো ছিল না, এটা আমরা সবাই জানি। আর বিশেষ করে আমাদের ঢাকা জেলার সদর সাউথে আমি আমার গ্রাম, আমার এলাকা, তো সেখানে বেশিরভাগ মানুষ অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছিল এবং সেটার সূত্র ধরে অর্থনৈতিক পরিবর্তন আসাতে যে ক্ষতিটা হয়েছে আমাদের সমাজের, অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল কিন্তু আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং পারিবারিক যে মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এগুলো ক্ষয় হয়ে যাচ্ছিল, ধস নেমে এসেছিল এবং সেগুলো আমাকে খুব প্রিক করত। কিন্তু এত তরুণ বয়সে এটার সমাধান কী করে করব সেটা সে সময় বুঝে উঠতে পারছিলাম, সেই অভিজ্ঞতাটা ছিল না। এরপর একটি বিশেষ ঘটনা আমাকে বিশেষভাবে আলোড়িত করে এবং যার সূত্র ধরে আসলে আমার এই সমাজকর্মের একটা বিশেষ যাত্রা শুরু। আমার এক আত্মীয়ের বাগদান অনুষ্ঠানে গিয়েছিলাম। তো আমাদের তো নানা সামাজিকতা, আচার অনুষ্ঠান থাকে। হুম, তো হুম। সেই বাগদান অনুষ্ঠানে যখন কিছু আচার অনুষ্ঠান চলছিল, আমাকে ভীষণভাবে নাড়া দিয়ে গেল যে এই সময়ে, এই বৈশ্বিক পরিবর্তনের সময় বাস করে আমরা আমাদের শিক্ষা, সংস্কৃতি বা মূল্যবোধের কতটুকু অভাব এখনো রয়ে গেছে যে আমরা এগোতেই পারছি না। আমরা সেই মান্ধাতা আমলের এসব নিয়ে বসে আছি। সেই ক্ষুদ্র বিষয়টি যখন আমার বিবেককে নাড়া দিয়ে যায়, তখন থেকেই মানে মনে, মনে আমার সেই চিন্তাটা, সেই স্বপ্নটা জেগে ওঠে, এই সমাজকে পরিবর্তন করতে হবে। এবং সমাজকে পরিবর্তন করতে গেলে ১ম হাতিয়ার হচ্ছে সমাজকে শিক্ষিত করতে হবে। আমাদের ওখানে যখন ও ইভেন এসএসসি পাস করার আগে ছেলেদের ওই এনওসি দিয়ে বিদেশে নিয়ে যেত বাবারা। মেয়েদের এসএসসি পাস করার সময় ছিল না, তাদের এনগেজমেন্ট প্রপোজাল এসে যেত। এসএসসি পাস করার সঙ্গে, সঙ্গে বিয়ে দিয়ে তাদেরকে বিদায় করে দেয়া হতো। তো এইরকম পরিবেশে যে বিষয়টা আমার মনে কাজ করেছে যে শিক্ষা যখন একজন মানুষকে আলোকিত করবে, বাকি বিষয়গুলো আপনা থেকেই সমাধানের পথ খুঁজে পাবে। তো সেইজন্য আমার বন্ধু-বান্ধব যারা ছিল সমবয়সী, বিশেষ করে কলেজে যারা যাচ্ছিল সেই সময়, তারা যেহেতু শিক্ষার একটা স্তর পেরিয়ে অন্য আরেকটা স্তরে আমরা এসেছি, আমরা চিন্তা করেছি যে আমরা যদি অগ্রদূত হয়ে আমাদের পেছনে যারা আছে তাদেরকে অনুপ্রাণিত করতে পারি, তাদের জন্য কাজ করতে পারি, তাহলে এটা সম্ভব। মানুষকে মূলত একটা সুস্থ, শিক্ষিত, সুন্দর সমাজের স্বপ্ন দেখাতে হবে এবং যতদিন পর্যন্ত আমরা তাদেরকে এই স্বপ্ন দেখাতে পারবো না বা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের সমাজের পরিবর্তন হবে না। সেই চিন্তাটা নিয়েই মূলত এই অগ্রদূত ছাত্র সংগঠন নামে একটা সংগঠন গড়ে তুলি এবং আজ ৪৩ বছর হয়ে গেল। এখনো পর্যন্ত সেই সংগঠনটি শিক্ষা, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং বিভিন্ন বিষয়ের উপরে এখনো কাজ করে যাচ্ছে। ভাবতে খুব ভালো লাগে এবং আচ্ছা। আজকে আমাদের হুম, অঞ্চলের ঘরে, ঘরে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা হুম, হুম। তারা সামাজিক বৃত্তের বাইরে প্রফেশনাল লাইফে গিয়ে কাজ করছে। মেয়েরা আজ সমানে, সমানে কাজ করছে। এই যে নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, এ বিষয়ে যে এই সাংগঠনিক ভূমিকাটা ছিল, ভাবতে ভালো লাগে। আপনাকে অভিনন্দন। এই যে আপনি এগিয়ে এসেছেন এবং কিছুটা হলেও আপনার অঞ্চলে হলেও আপনার বৃত্তের মধ্যে হলেও আপনি যে যে আপনার যে অর্জনটা এবং অন্যদেরকে যে সাহায্য করেছেন সেটার জন্য আমার পক্ষ থেকে বিশেষ করে অভিনন্দন থাকলো আপনার ধন্যবাদ। জন্য। সামাজিক কাজকর্ম যেগুলো করছেন আপনি, যে সময়টা দিচ্ছেন সেটার পাশাপাশি আমি আপনার প্রফেশনটা নিয়ে একটু জানতে চাচ্ছি। আপনার প্রফেশনটা কি? আমি একজন আইটি হিসেবে কাজ করি আচ্ছা। এবং এটা বেশ কিছুদিন হয়ে গেল। আমাদের প্লেসমেন্ট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে। হুম, হুম। আর আইটিতে কাজ করার আগে আমি বাংলাদেশে থাকাকালীন সময় একটা এনজিওতে কাজ করতাম, ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল, এবং সেখানে কাজ করতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি যেহেতু সমাজ সমাজ উন্নয়ন আমার অন্তরে গেঁথে আছে। তো সেই এনজিওর মধ্য দিয়ে যে সমস্ত প্রজেক্টগুলো, কাজগুলো হতো, সেগুলো খুব, খুব আনন্দ দিত আমাকে সেখানে ভূমিকা রাখার জন্যে। তো এখন বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকে আইটি হিসেবে কাজ করছি। আপনি খ্রিস্টান ধর্মীয়, তাই তো? খ্রিস্টান, হ্যাঁ। হ্যাঁ। এবং আমি কদিন আগে একটা ইন্টারভিউ নিয়েছি আম, প্রিয়লাল কর্মকারের। তিনি হিন্দু, আমি মুসলিম। হ্যাঁ। তো এই যে আমরা
আমরা তো আমাদের কোত্থেকে এসেছি, আমরা বাংলাদেশ থেকে এসেছি। এবং এই যে ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে আমরা শুনছি খুব অনেক বড় ক্যাম্পেইন চলছে যে আমরা উম, আহ, যারা ক্ষুদ্র গোষ্ঠী তাদেরকে আমরা নিপীড়ন করছি, হুম, হুম। আহ হ্যাঁ, নির্যাতিত হচ্ছে। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই বিষয়ে, আপনি বাংলাদেশটাকে কিভাবে দেখেন? আপনি কি কখনো এই ধরনের আহ মুখোমুখি হয়েছেন কিনা? এই যে ধর্ম বৈষম্য বা বর্ণ বৈষম্য নিয়ে, আমাদের তো বর্ণ একই, কিন্তু ধর্ম বৈষম্য নিয়ে আমাদের, আপনি একটু যদি বলেন যে আসলে আমাদের দেশটা কেমন, আমি জানতে চাচ্ছি। এবং আমরা কেমন আছি সবাই, এই বিশেষ করে এই ধর্ম নিয়ে আমরা কেমন আছি? যদি বৃহত্তর প্রেক্ষাপটে আমরা একটু তাকিয়ে দেখি, তাহলে দেখব যে আমাদের দেশে বিভিন্ন সময়ে এই ধর্মীয় বিষয়গুলো নিয়ে আহ, অনেক ঘটনা ঘটে গেছে, নিপীড়ন ঘটে গেছে। বিশেষ করে যদি সরাসরি বলতে হয় যে হিন্দু সম্প্রদায়ের উপরে যে নিপীড়নগুলো হয়ে গেছে অতীতে, সেগুলো আমাদেরকে ভীষণভাবে পীড়া দেয়। কারণ আমার মনে হয় যে ধর্মটা প্রতিটা মানুষের অন্তরের বিশ্বাসের বিষয়। এটা নিয়ে যুক্তি তর্ক, খণ্ডন বা একেরটা থেকে অন্যটাকে আলাদা করে দেখার কোনো বিষয় নয়। যার যার ব্যক্তিগত অনুভব, যার ব্যক্তিগত বিশ্বাস, কিন্তু সবার উপরে মানুষ। সেই একই মানুষ, সে যে ধর্মই পালন করুক না কেন, যে ভাষায় সে প্রার্থনা করুক না কেন, একজন মানুষ, তার প্রতি আমার যে ভালোবাসা শ্রদ্ধা থাকা উচিত, সেখান থেকে ধর্মের জন্য শুধুমাত্র আমার ফিরে আসা উচিত নয়। তো সাম্প্রদায়িকতা অথবা ধর্মীয় উস্কানিমূলক যে সমস্ত কাজগুলো হয় বাংলাদেশে বা হয়েছে, এগুলোর বিষয়ে আমার মনে হয় যে সামাজিকভাবে এবং সরকারিভাবে পদক্ষেপের প্রয়োজন। মানুষকে আরো সচেতন করে তোলা প্রয়োজন এবং মানুষের মধ্যে এই সহনশীলতা গড়ে তোলার জন্য যে কাজগুলো প্রয়োজন, সেগুলো করার জন্য এগিয়ে আসা। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা মানুষকে মানুষ হিসেবে না দেখব, মানবিক দিক থেকে তাদেরকে মূল্যায়ন না করব, শুধুমাত্র ধর্মের লেবেলটা কপালে এঁটে আছে বলে তাদেরকে আমরা ডিসক্রিমিনেট করব, ততদিন পর্যন্ত আসলে আমাদের এই সমস্ত ঘটনা প্রবাহ বন্ধ হবে না। এবং মানবিক দিক থেকে চিন্তা করতে গেলে এটা খুবই পীড়াদায়ক। এই অসাম্প্রদায়িক কাজকর্ম খুবই পীড়াদায়ক। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে জানতে চাচ্ছি যে বললেন সুন্দর করে, কিন্তু আমরা কি আসলেই যেটা বাইরে থেকে দেখছি বা যেরকম প্রচার হচ্ছে ততটা আমরা কি নির্যাতন নির্যাতন করছি কিনা যারা? আসলে সোশ্যাল মিডিয়া হোক অথবা মিডিয়াতে যেটুকু প্রচার হচ্ছে ততটুকু হচ্ছে না, হয়তোবা ততটুকু হচ্ছে না। কিছু ঘটনা যেগুলো আমাদের কাছে পীড়াদায়ক, সেগুলো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে, নিউজ মিডিয়াতে আসছে, আমরা দেখছি। আমাদের খারাপ তো লাগবেই, মানবিক বোধ থেকে না? তো সেগুলো ঘটছে। কিন্তু যদি আমরা আরো গভীরভাবে চিন্তা করি বা আরেকটু অনুসন্ধান করি বা বাস্তবতার দিকে তাকাই, তাহলে দেখব যে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টানরা বসবাস করছে, পাশাপাশি অবস্থান। এবং সেখানে যে সব জায়গাতে অশান্তি হচ্ছে তা কিন্তু নয়, তা কিন্তু নয়। আমাদের এলাকাতে একই ছিল। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান ৩ টা কমিউনিটি ছিল। একে অন্যের বিভিন্ন উৎসবে আমরা যোগ দিয়েছি এবং খুব সুন্দর একটা সহ-অবস্থান ছিল। এখনো বেশিরভাগ জায়গাতে সেটাই আছে। কিন্তু বিশেষ করে কিছু, কিছু ঘটনা মানুষকে ভীষণভাবে তাড়িত করে এবং সেগুলোই মিডিয়াতে তুমুল ঝড় তোলে। খুব সুন্দর করে বললেন। আর আপনার কাছে জানতে চাইছি যে মিডিয়া, সাংবাদিকতা সামাজিক আন্দোলনে কি ধরনের ভূমিকা রাখতে পারে একজন লেখক এবং সম্পাদক হিসেবে? আপনি কিভাবে সংবেদনশীল বিষয়গুলোর উপস্থাপনায় বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পারেন? যা কিছু সত্য, একজন লেখক হিসেবে আমি যা বলবো, আমি যা লিখবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিশ্বাস, অনুভূতির বিষয়। এবং সেখানে আমাদের সমাজ, আমাদের মানুষ, আমাদের মানবিকতা, আমাদের মূল্যবোধ, এগুলো নিয়ে আমাকে সত্যি ভাষণটাই করতে হবে। কারণ এখানে ভিন্ন কোনো কিছু উপস্থাপন করার কোনো জায়গা একজন লেখক হিসেবে কারোরই নেই।
এবং যদি কেউ করেন সেইগুলো, তাহলে সেখানে বুঝতে হবে যে তার ভাবনা চিন্তা এবং তার কাজ দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে। আর আমাদের সমাজের যে অবস্থা, বা আমাদের প্রবাসী হোক দেশে হোক, এই জায়গা থেকে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজের জন্য যা কিছু মঙ্গলজনক কল্যাণকর, সেগুলো যদি আমরা সংবাদদাতা হিসেবে, লেখক হিসেবে তুলে না ধরি, মানুষকে অনুপ্রাণিত না করে সুন্দর সমাজের জন্য, বা তাদেরকে সেই সুস্থ সমাজের জন্য আমরা উদ্বুদ্ধ না করি একজন লেখক বা সম্পাদক হিসেবে, তাহলে সেখানে আমাদের দুর্বলতা থেকে যায়, আমাদের ব্যর্থতা থেকে যায়। আর বিশেষ করে সম্পাদক হিসেবে যখন কথা বলি, তখন শুধুমাত্র আমার ব্যক্তিগত বিষয় নয়, আরো একটু কি বলবো, বৃহত্তর ব্যাপ্তিতে আরেকটু গভীরতা নিয়ে আমাদেরকে সচেতন থাকতে হয়। আমরা হয়তো একটা বই প্রকাশের ক্ষেত্রে হোক, বা কোনো একটা পত্রিকা প্রকাশের ক্ষেত্রে হোক, বিভিন্ন লেখক বিভিন্ন দৃষ্টিকোণ, বিভিন্ন দর্শন, বিভিন্ন ভাবনা থেকে লেখেন। তো তো সেখানে আমাদেরকে নিরপেক্ষভাবে যা কিছু সম্ভব এবং সমাজের জন্য কল্যাণকর, সেটাকে গ্রহণ করে নিতে হয়, এবং সেদিকে সচেতন সচেতন থাকার চেষ্টা করি। আপনার এই যে এত বছরের একটা অভিজ্ঞতা, এই যে কর্মময় জীবন এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে আপনার যে বিচরণ, সেই এই পথ চলাটাতে আপনার এমন কেউ কি আছেন যে যিনি আপনাকে প্রভাবিত করেছেন, আপনি আম, যার কারণে আজকে আপনি এম, এই এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হয়েছেন, বা একজন আচ্ছা, ভূমিকা রাখছেন, আপনি বিশেষ ভূমিকা রাখছেন? আহ দুটো দিক থেকে, দুটো দৃষ্টিকোণ থেকে বলি। সাহিত্যের সাথে আমার যে সম্পৃক্ততা, সেটার যোগসূত্র সৃষ্টি করে দিয়েছিলেন আমার নানি। আচ্ছা। আমি তখন খুব ছোট, স্কুল পড়ি। হুম, আমার নানি গল্প উপন্যাস পড়তে খুব ভালোবাসতেন, হুম, হুম, এবং আমাদের পাশের গ্রামেও লাইব্রেরি ছিল, এবং হুম, প্রতি সপ্তাহে আমি গিয়ে তার জন্য বই নিয়ে আসতাম, এবং দেখতাম যে বইগুলো পড়া শেষ না হওয়া পর্যন্ত তার শান্তি ছিল না। ধীরে ধীরে বই পড়ার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি, তাকে অনুসরণ করে, এবং সেই জায়গা থেকেই আমার সাহিত্যের সাথে যোগসূত্র স্থাপন হয়ে যায়। হুম, হুম। এই হলো একটা দিক। আর অন্যদিকে যে সামাজিক বিষয়গুলো, মানবিক বিষয়গুলো, বা পারিবারিক মূল্যবোধের যে বিষয়গুলো, আমার বাবা আমাকে অনুপ্রাণিত করতেন। উনি সরাসরি বলতেন না, কিন্তু আমার বাবার যে পরিচালনা ছিল, তার যে ভাবনা, তার যে দর্শন, আমি সেই কিশোর বয়স থেকে দেখে এসেছি, শুনে এসেছি, সেগুলো আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করত সমাজের জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। উনি একটা কথা বলতেন যে, ভালো মানুষ হও। এবং সেই কথাটা হুম, হুম। অনুধাবন করতে সময় লেগেছে, কিন্তু মনের মধ্যে গেঁথে ছিল। কি বললেন বাবা? ভালো মানুষ হতে হলে কি করতে হয়? কি প্রয়োজন একজন ভালো মানুষ হবার জন্য? আর সমাজের সেবা বা মানুষের সেবার জন্য একজন ভালো মানুষ কি করতে পারে? তো সেগুলো নিয়েই মূলত আমার সমাজ এবং মানুষের জন্য কাজ করার জন্য এগিয়ে আসা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি, কি নিয়ে ভাবছেন এখন, কি নিয়ে কাজ করবেন, বিশেষ করে স্বদেশ শৈলী বা? হ্যাঁ। স্বদেশশৈলী থেকে আমরা আমাদের প্রকাশনার কাজটা চালিয়ে যাব, এবং এটা আমাদের প্রবাস বলতে আমরা উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশের বেশ কিছু লেখকের বই প্রকাশ করেছি। তো আমরা আমাদের এই নেটওয়ার্কটাকে ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন দেশে আমাদের বাঙালি যারা আছে, আমরা তাদের সাথে একটা যোগসূত্র স্থাপন করার চেষ্টা করব, এবং বিভিন্ন জায়গা থেকে যারা লেখা প্রকাশ করতে চান, বই প্রকাশ করতে চান, আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবো। এই নেটওয়ার্কটা বিল্ড আপ করার জন্য স্বদেশীর পক্ষ থেকে আমরা কাজ করব। আর দ্বিতীয়ত, আমরা যদি আমাদের ওয়াশিংটন মেট্রো এলাকার কথা বলি, আমাদের এখানে সামাজিক সাংস্কৃতিক অনেক সংগঠন রয়ে গেছে। সারাটা বছর জুড়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি, এবং কিছু কিছু সংগঠন আছে যারা বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। যদি আমরা বিসিসিডিআই বাংলা স্কুল বলি, বর্ণমালা বলি, অথবা আমাদের যে কি বলে সৃষ্টি নৃত্যাঙ্গন বলি, যারা একেবারে তরুণ প্রজন্মদের নিয়ে কাজ করছে, বিরাট একটা ভূমিকা পালন করে যাচ্ছে সংস্কৃতির সাথে তাদেরকে সম্পৃক্ত করার জন্য। আমি আপনার মুখ থেকে একটু কবিতার সাথে দর্শকদের জন্য কিছু শুনতে চাই, আমার অনুষ্ঠান সম্পর্কে, আমার কবিতার সাথে সম্পর্কে আপনি যদি কিছু একটা বলতে চান। অনেক ধন্যবাদ। আজকে আপনার সাথে এখানে যুক্ত হয়ে আমারও ভীষণ ভালো লাগলো। আপনি যে ভূমিকা পালন করে যাচ্ছেন,
এটা আমি বলব যে আমাদের ওয়াশিংটন মেট্রো এলাকায় দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে আপনার মতো করে এভাবে এই বিষয়গুলোকে, মানুষের ভাবনাগুলোকে, মানুষের দর্শনগুলোকে আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার এই প্রয়াসটা হাতে নিয়েছে। আপনি একমাত্র মানুষ যিনি এই কাজগুলো করে যাচ্ছেন। আপনাকে অভিনন্দন এবং সাধুবাদ জানাই। আমাদের সমাজে অনেক কর্মী আছেন, অনেক সেবক আছেন, অনেক প্রতিভা আছে। তাদের সেই অর্জনগুলোকে, তাদের সেই অভিজ্ঞতাগুলোকে আপনি যেভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আমি মনে করি এটা আমাদের এই ওয়াশিংটন মেট্রো এলাকার মানুষের সাথে বাইরের মানুষের একটা ব্রিজিং হচ্ছে। একটা সেতুবন্ধন তৈরি করে দিচ্ছেন আপনি, এবং এই ধারাটা অব্যাহত রেখে আপনি আগামীতে আরো অনেক মানুষ, অনেক প্রতিভাবান মানুষের সামনে তুলে ধরবেন, এবং এটাই আমার প্রত্যাশা। আর বিশেষ করে আমাদের দিক থেকে যদি কোনো ধরনের কোনো সহযোগিতা লাগে, আমরা সবসময় আপনার পাশে আছি, সাথে আছি। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। আর আপনার সাফল্য কামনা করছি। আপনার আম, যে যা কিছু আপনার হাতে আছে, যা কিছু আপনার স্বপ্ন আছে, সব স্বপ্ন নিয়ে আপনি এগিয়ে যান, এবং এটি সফল হোক। আপনার সফলতা কামনা অনেক করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।